সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুম মানিকা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা। লন্ডনের বৈঠকে নির্ধারণ হয়েছে ফেব্রুয়ারিতেই নির্বাচন। প্রেস ব্রিফিংয়ে মির্জা ফখরুল। নির্বাচনের তারিখ শিগগিরই ঘোষণা করবে ইসি, আশা সরকারের। ইরানি শহরগুলোতে ইসরায়েলের ব্যাপক হামলা, কূটনৈতিক উত্তেজনা চরমে। ইসরায়েলে পাল্টা হামলা ইরানের, নিতে চায় কঠিন প্রতিশোধ। অস্ট্রেলিয়ার লড়াইয়ে শেষ মুহূর্তের নাটক, লর্ডসের উইকেটে পিছিয়ে অজিরা। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। রাজনৈতিক অঙ্গনে এক চমকপ্রদ ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে লন্ডনের দ্য ডোরচেস্টার হোটেলে অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঘণ্টাখানেকের এই বৈঠকটি ছিল একান্ত, যা শেষ হয় 3:30টার কিছু পরে। বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য সাইরুল কবির খান জানিয়েছেন, বৈঠক শেষে তারেক রহমান প্রধান উপদেষ্টার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এর আগে বাংলাদেশ সময় দুপুর 2টার কিছু আগে তারেক রহমান হোটেলে পৌঁছান। তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, প্রেস সচিব শফিকুল আলম সহ অন্যান্যরা। সাথে পরিচয় আছে খুব ভালো লাগে আমার অনেক বসে। আবহাওয়াটা খুব ভালো, আজকের আবহাওয়াটা খুবই কদিন আমরা আছি লন্ডনে এরকম একটা এরকম পাওয়া দুপুর নাগাদ বোধ হয় আরেকটু গরম হবে, টেম্পারেচার আরেকটু বাড়ে। লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকটিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একান্তই এক গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এই বৈঠকটি কেবল একান্ত বৈঠক নয়, এটি ছিল দেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা, যেখানে দুই নেতার মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক ব্রিফিংয়ে মির্জা ফখরুল বলেন, বৈঠকে মূল আলোচ্য বিষয় ছিল আগামী নির্বাচন। তারেক রহমান প্রস্তাব করেন 2026 সালের এপ্রিলে নির্ধারিত নির্বাচনের তারিখটি এখন উপযুক্ত নয় বলে মনে হয়। তিনি দাবি করেন, এই প্রস্তাবের পক্ষ নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক প্রতিক্রিয়া এসেছে। তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন এবং শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর ফলে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক সম্ভাবনার সূচনা হয়েছে। ইউনূসের সঙ্গে আমাদের বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে বৈঠকটি সরকারের অর্থাৎ প্রধান উপদেষ্টার আমন্ত্রণে অনুষ্ঠিত হয়, এই বৈঠকের ফলাফল এই বৈঠকটি একটি টার্নিং পয়েন্ট হতে পারে। যে বিষয়গুলো আলোচনা হয়েছে তার মধ্যে প্রধান ছিল যে নির্বাচন ইস্যু। আনন্দের সঙ্গে লক্ষ্য করলো যে আপনার এইটাতে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন। নির্বাচন ভবিষ্যতে নির্ধারিত সময়ের জন্য খুব শিগগিরই তারিখ ঘোষণা করবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রতিনিধি খলিলুর রহমান। শুক্রবার লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আলোচনামূলক বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খলিলুর রহমান বলেন, নির্বাচনের তারিখ নিয়ে আমরা কোনো সমস্যা দেখছি না, কেউ দেখলে তা ভুল হবে। আমরা দুপক্ষই যৌথ বিবৃতিতে এই বিষয়ে স্পষ্ট করে দিয়েছি এবং নির্বাচনের তারিখ শিগগিরই ঘোষণা করা হবে বলে আশা করি। একই সঙ্গে শেখ হাসিনার হত্যাযজ্ঞ ও তার ফিরিয়ে আনার বিষয়টি নির্বাচনী রূপরেখার সঙ্গে প্রভাব ফেলবে কিনা এ প্রশ্নে তিনি বলেন, সংস্কার ও বিচার বিষয়ে যৌথ বিবৃতিতে বলা হয়েছে। আমরা মোটামুটি আত্মবিশ্বাসী, নির্বাচনের আগে এর অগ্রগতি আমরা দেখতে পাব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন।
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। বিশ্বের অঙ্গনে এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হলো মধ্যপ্রাচ্য। রাজধানী তেহরান সহ ইরানের 8টি শহরে চালানো হলো ভয়াবহ বিমান হামলা। এই অভিযানের নাম দেওয়া হয়েছে দ্য রাইজিং লায়ন। ইসরায়েলি বিমান বাহিনী এই হামলা চালিয়ে নতুন এক অধ্যায় শুরু করেছে, যা কূটনৈতিক অস্থিরতার নতুন ঝড় বয়ে আনতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা। অভিযানের মাধ্যমে ইসরায়েল স্পষ্ট করে দিল তারা আগের মতোই কঠোর। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য বলছে, ফেব্রুয়ারি থেকে শুরু করে দীর্ঘ 1 বছর ধরে ইসরায়েলের নেতারা প্রস্তুতি নিচ্ছিলেন এই হামলার জন্য। গত বছর অক্টোবর মাসে ইরানের সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইসরায়েলের বিভিন্ন স্থাপনায়। যদিও ইসরায়েলি এয়ার ডিফেন্স সিস্টেমের কারণে সেসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ধ্বংস হয়েছিল, তবু এই হামলার বার্তা ছিল স্পষ্ট। ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা এখন একেবারে সর্বোচ্চ পর্যায়ে। এর কিছুদিন পরই আবারও ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে আসে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো। তেহরানের ভোর 4টার দিকে শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই হামলার প্রাক্কালে ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানসে আচমকা আগুনে পুড়ে গেছে। এই শহরটি ইরানের পারমাণবিক কর্মসূচির কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। এই আগুনের ঘটনায় নানা সন্দেহের জন্ম দিয়েছে। প্রতিশোধের আগুনে দাউ দাউ করে উঠেছে মধ্যপ্রাচ্য। ভয়াবহ ইসরায়েলি হামলার পর ইরান দ্রুত পাল্টা আঘাত এনেছে, আর এর জোড়া প্রভাব পড়েছে সামরিক আকাশসীমায়। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানাচ্ছে, ইরান শতাধিক ড্রোন পাঠিয়েছে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায়। একটি নতুন অঙ্গীকারের প্রতিরূপ হিসেবে এই আঘাতকে দেখা হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে জানানো হয়, ইরানের পক্ষ থেকে 100টিরও বেশি ড্রোন ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে। এসব ড্রোনের আঘাতের স্থান বা প্রতিরোধের বিস্তারিত তথ্য প্রকাশ না করলেও পরিস্থিতির যে আরও জটিল হচ্ছে তা স্পষ্ট। অন্যদিকে ইসরায়েল ইরান উত্তেজনার কারণে জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। আকাশের এই পরিস্থিতি যেন এক নতুন যুদ্ধের সূচনা। ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা দিন দিন বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় যেন দ্রুত শান্তির জন্য সক্রিয় উদ্যোগ নিতে প্রস্তুত। প্রথম ইনিংসের অল্প পুঁজি নিয়ে বড় লিডের স্বপ্ন দেখছিল অস্ট্রেলিয়া। সেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে থেকেই তারা দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ পায়। তবে লর্ডসের পেস বান্ধব উইকেটে যেন সবকিছু তাসের ঘরের মতো ভেঙে গিয়েছিল অজিরা। কাগিসো রাবাদার ঝোড়ো বোলিংয়ে অস্ট্রেলিয়ার শীর্ষ ব্যাটসম্যানরা দারুণ চাপের মুখে পড়ে যান। উসমান খাওয়াজা ও স্টিফেন স্মিথরা দাঁড়াতে পারেননি। অজিদের প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ধস নামে দ্রুত। তবে শেষ বেলায় ব্যাট হাতে লড়াই চালিয়েছেন মিচেল স্টার্ক। তার দুর্দান্ত 50-এ দুর্বার প্রতিরোধে অজিরা শেষ পর্যন্ত 207 রানে অল আউট হয়। প্রথম ইনিংসে 212 রান করে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়া এই ইনিংসের লিড নিয়ে দর্শকদের মনে কিছুটা স্বস্তি এনে দেয়। জবাবে ব্যাট করতে নেমে প্রোটিয়ারা 57 ওভার 1 বল খেলে 138 রান করে। ফলে দ্বিতীয় ইনিংসে 74 রানের লিড নিয়ে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস শেষ করে। এখন তাদের লক্ষ্য 282 রান। অন্যদিকে কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা 2 তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি অবসরের ঘোষণা দিয়েছিলেন। তবে মাঠ থেকে বিদায় নেওয়ার বদলে তারা IPL চলাকালে এমন ঘোষণা দেন। এই 2 ভারতীয় ক্রিকেটারকে সম্মান জানাতে এবার এক বিশেষ উদ্যোগ নিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তারা পরিকল্পনা করছে ভারতের এই 2 মহাতারকার জন্য একটি আনুষ্ঠানিক বিদায়ের অনুষ্ঠান আয়োজন করার। শুরুর দিকে মনে করা হয়েছিল এই সফরই হয়তো রোহিত ও কোহলির শেষ আন্তর্জাতিক সিরিজ। অস্ট্রেলিয়ায় এই সফরে তারা 3টি ওয়ানডে ও 5টি টি20 ম্যাচ খেলবেন। সম্ভবত এই সিরিজই হবে তাদের ক্রিকেট জীবনের শেষ অধ্যায়। অস্ট্রেলিয়ার মাঠে এই মহাকাব্যিক লড়াই ও ভারতীয় ক্রিকেটের এই স্মরণীয় বিদায়ের আয়োজন সবকিছুই যেন স্পর্শ করল ক্রিকেটের চিরন্তর উচ্ছ্বাস আর আবেগের গভীরতা। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।